প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী সব্যসাচী হাজরা। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? ভালো। চিত্রশিল্পীদের দুপুরগুলো কিভাবে কাটে? আমার একটু অলসই কাটে, বাসাতেই থাকি। আচ্ছা। হয়তো বই পড়লাম বা নিজের কাজ করলাম, সেটা এক ধরনের অলসতাই। তারপর বলা যায় যে অলস একটা দুপুর। ঠিক। আচ্ছা, খুব দারুণ একটা বই আমার সামনে, এবং এটার যে প্রচ্ছদ দেখে বা বইয়ের সম্পূর্ণ জিনিসটা দেখে খুবই ভালো লাগলো এবং মনে হচ্ছে যে খুব ভিন্ন একটা বিষয়। এবং আমরা জানি যে আপনার নতুন একটা প্রদর্শনী চলছে আলিয়াস প্রসেসে, প্রাইমার টু প্রেস। এটা সম্পর্কেই শুরুতে একটু শুনে আসি। মূলত প্রদর্শনীটা এই বইটার যাত্রাকে কেন্দ্র করেই। আমি প্রথমে আমার একটা বই বের হয়েছিল অ ইন দ্য কুইস্ট অফ বাংলা টাইপোগ্রাফি, 2 থেকে 2.5 বছর আগে। এই বইটা তারও আগে বের হওয়ার কথা ছিল, আচ্ছা। কিন্তু আমরা কিছু জিনিস সংগ্রহ করতে পারিনি জন্য বইটা বের হয়নি। এই বইটি মূলত আমার একটি সম্পাদিত বই, আমাদের প্রাইমার এবং বর্ণমালার একটা কালেকশন, অর্থাৎ 1849 থেকে 1948 পর্যন্ত, মানে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা থেকে শুরু করে বিমলচন্দ্র ঘোষ আর সত্যজিৎ রায়ের হাতেখড়ি পর্যন্ত এই যে 100 বছরের একটা লিগেসি, একটা 100 বছরের সম্পর্ক, এখান থেকে মোট 8টা বই নিয়ে এই বইটা বের হচ্ছে। আচ্ছা। আমরা ভেবেছিলাম যে বইটা সম্পর্কে একটু বলা ভালো। অদ্ভুত ব্যাপার, এই বইটা করার সময় দেখলাম যে এই প্রাইমার এবং বর্ণমালার বইগুলো তৈরির সময় যারা ছিলেন, সেটা মদনমোহন তর্কালঙ্কার হোক কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ওই সময়কার প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রগতিশীল, সংস্কৃতিমনা এবং একেবারেই তারা এবং বিজ্ঞান মনস্ক। আমরা ভেবেছিলাম যে এই বইগুলো আমাদের একসাথে করা উচিত। এর কারণ হচ্ছে যে আমরা আমাদের যে পরম্পরা, আমাদের এই 100 বছর বা 200 বছর বাঙালির প্রথম পড়া যে বই, এবং যে বই পড়ে বাঙালি তার অক্ষর জ্ঞান পাইছে, বাংলা বলতে লিখতে শিখছে, এই বইগুলো মানুষের সামনে তুলে ধরা উচিত। এবং আমার মনে হয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই ব্যাপারটা সম্পর্কে জানে না। না, জানে না বলাটা আসলে ভুল হবে। প্রত্যেকেই তারটা জানে। যেমন আপনি হয়তো ছোটবেলায় আদর্শলিপি পড়তেন, আমি হয়তো তার পরের কোনো একটা ভার্সন পড়তে পারি। আবার আমাদের দাদা যে, সে হয়তো দেখা গেল যে তারা হয়তো শিশু শিক্ষা পড়ছে, আমার মেয়ে হয়তো সহজ পাঠ পড়ছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে বইগুলো আসলে ক্রমাগতভাবে পরিবর্তন হয়েছে। যে কথাটা বলতেছিলাম, মদনমোহন তর্কালঙ্কার যিনি শিশু শিক্ষা রচনা করেন, আপনি অবাক হবেন যে উনি হচ্ছে সে প্রথম 16 জন বাঙালির মধ্যে একজন যিনি তার মেয়েকেই বিদ্যালয়ে পাঠাইছিলেন। আচ্ছা। মূলত প্রাইমারগুলো তৈরি হয়েছিল হচ্ছে, আগে তো এক ধরনের গুরুমুখী বিদ্যা ছিল, টোল কিংবা মক্তবে মানুষ শিখত, পাঠ্য বইয়ের দরকার হতো না। এরপরে যখন বিদ্যালয় হলো, তখনই প্রয়োজন পড়লো হচ্ছে বাংলা প্রাইমারের, এবং সবচেয়ে সমাজের অগ্রগণী যে মানুষগুলো, তারা এটার মধ্যে আসলেন। এবং মদনমোহন তর্কালঙ্কারের শিশুশিক্ষার যে কথা বলছি, আপনার তো মনে পড়বে যে পাখি সব করে রব, রাতি পোহাইল কাননে কুসুমকলি, ওটাই হচ্ছে শিশুশিক্ষার একটা পৃষ্ঠা আর কি। তো এই বইটা বের করার সময় আমরা দেখলাম যে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সুন্দর যুগলবন্দি আছে এই প্রাইমারগুলোর মধ্যে। যেমন তখনকার সময় যে বইগুলো ছিল, ঠিক যেমন আমরা যখন দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন সহজ পাঠ লিখছেন, ওইটার অলঙ্করণ করতেছেন হচ্ছে নন্দলাল বসু। আচ্ছা। আবার বিমলচন্দ্র ঘোষ যখন ছড়া লিখছেন, ওইটার সাথে অলঙ্করণ করছে সত্যজিৎ রায়। খুব মজার একটা ব্যাপার। এবং এত ধরনের মিডিয়ামের মধ্যে দিয়ে এগুলো ছাপা হয়েছে। আমরা ভাবছিলাম যে বইটা বের করার আমাদের শেষ কাজ, বইটা বের করব সুন্দর করে। পরে একটা জিনিস দেখলাম যে ছাপাখানা এবং এই বইগুলো একদম হাতে হাত ধরে এগোছে, এবং প্রত্যেকটা বই এক একটা ডিফারেন্ট মিডিয়ামে ছাপা হয়েছে। আচ্ছা, তখনকার সময় একদম তাই, মানে ওই সময় বা ওই যুগটা অনুযায়ী বইগুলো। ঠিক ঠিক ঠিক। যেমন শিশু শিক্ষা ছাপা হয়েছিল কাঠের ব্লকে প্রথম, এরপর দেখা গেছে বর্ণ পরিচয় ছাপা হয়েছে লেটার প্রেসে। আচ্ছা। মানে মুদ্রণ ব্যবস্থা যত উন্নত হয়েছে, এই বইগুলো সেভাবে ছাপা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বাল্য শিক্ষা, মানে রামচন্দ্র বসাকের বাল্য শিক্ষা এবং সীতানাথ বসাকের যে আদর্শলিপি, এ দুটো বাংলাদেশ থেকে ছাপা হয়। আচ্ছা। এবং এই বইগুলো এতই জনপ্রিয় হয়েছিল যে একসময় এগুলো কলকাতার বিভিন্ন প্রেসে ছাপা হতো। আর ওনারাও খুব একটা কপিরাইটের তোয়াক্কা করতেন না, কেন বইগুলো ছড়াই দিয়েছিল ওনাদের কাজ। নারী শিক্ষার ক্ষেত্রে এই বইগুলোর ভূমিকা খুবই ভালো ছিল। আচ্ছা। তো আমরা যখন দেখলাম যে এই বইগুলো বিভিন্ন মুদ্রণের মাধ্যমে ছাপা হয়েছে,
আমরা তখন ঠিক করলাম যে এটার সাথে একটা প্রদর্শনীয় করা যায়। আচ্ছা, এই যে প্রদর্শনী করা যায়, এটা কি যখন এই বইটা লিখতে শুরু করলেন বা জি। আপনার মনে হলো যে এমন একটা কিছু আমার করা উচিত, তখন থেকেই কি প্রদর্শনী করার চিন্তা? ঠিক তখন থেকে না। আর বইটা আমার তো শুধুমাত্র সম্পাদকীয়টা লেখা। আর বাকি সবই তো ওনাদের। আচ্ছা। আমি শুধু বইটার যতটা সুন্দর কপি আমার পক্ষে পাওয়া সম্ভব আমার সংগ্রহে ছিল, ওই বইগুলোতেই মুদ্রণ উপযোগী করে এই বইটা আনা হয়েছে। তার মানে এই বইটার মধ্যে ২০০ বছর আগে বর্ণমালা কিভাবে ছিল, তারা ঠিক, কিভাবে ঠিক, শিখতেন, ঠিক, আমাদের দাদারা বা তার দাদারা, ঠিক। তার সম্পূর্ণ তথ্যগুলো এই বইয়ে আপনি তুলে ধরেছেন। তথ্য এবং তার সাথে হচ্ছে আরেকটা ঘটনা যে ধরেন 1849 সালে যে বইটা বেরোচ্ছে আজ থেকে ১৭৫ কি ২০০ বছর আগে, ও তখনকার আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট সমস্ত কিছু ওই লেখাগুলো দেখলে বোঝা যায়। আচ্ছা আচ্ছা। যেমন আমরা বাল্য শিক্ষার মধ্যে দেখি একটা জায়গায় বলতেছে যে লেখাপড়া করলে গাড়ি ঘোড়া চড়া যায়, দেখো সে কত বড় লোক হয়েছে। হ্যাঁ, এটা আমরা জানতাম বা অদ্ভুত একটা ব্যাপার। সময়, হ্যাঁ, আবার একটা জায়গায় বলতেছে যে মানে সে কিন্তু চোখে দেখে না, সে কিন্তু অন্ধ। কিন্তু এই সময়ের একটা বাচ্চাদের একটা বইতে বলা হয় যে যে চোখে দেখতে পায় না তুমি তার অন্ধ বলো না। আচ্ছা। হ্যাঁ, তার মানে আমাদের যে মানসিকতা পরিবর্তন ঠিক, ঠিক, হয়েছে, ঠিক, ঠিক, তার বিভিন্ন এই সময়। যে অক্ষরগুলো, বর্ণগুলো বা একদম শব্দগুলো তাই, দেখলেও বোঝা যায়। একদম তাই, একদম। এটা দারুণ একটা বিষয়। আমরা প্রদর্শনীর গল্পে ছিলাম। হ্যাঁ, তো যেটা হলো যে আমরা তখন চিন্তা করলাম যে যে পদ্ধতিতে এগুলো ছাপা হয়েছিল এবং যে ধরনের ফলকের মধ্যে দিয়ে এগুলো আসছে সেই প্রদর্শনীটা করা যায় কিনা। কিন্তু আচ্ছা। খুবই হতাশার মতো বিষয় যে আমরা কেন জানি আমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো আমরা সংগ্রহে রাখতে পারি না। এটা ঠিক। যেমন আপনি অবাক হবেন যে আমাদের পুরো বাংলাদেশে এখন লেটার প্রেস নেই বললেই চলে। আমরা সব লেটার প্রেস নষ্ট করে ফেলছি এবং সেগুলো মানে অব্যবহৃত থাকার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আধুনিক মুদ্রণ মাধ্যম আসছে আর সেগুলো আমরা পরিত্যক্ত করে ফেলছি। কিন্তু এটা ঠিক না। ইতিহাসের প্রত্যেকটা জিনিস বাঁচায় রাখা ভালো, সেটা জাদুঘরে হোক। যেমন করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বা ঐতিহ্যপূর্ণ বিষয়গুলো সংরক্ষণ করে রাখছি, একদম তাই, আমার একদম মনে হয় তাই, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আরো আগে করা উচিত। একদম তাই। কেননা এটা তো আমাদের ইতিহাসের অংশ। আমাদের ছেলে মেয়েদের আমাদেরকে জানতে হবে যে এই বইগুলো কিভাবে ছাপা হতো, কত কষ্ট করে ছাপা হতো। আপনাকে একটা উদাহরণ দিই, একটা ১৬ পৃষ্ঠার বই ছাপা হওয়ার জন্য, একটা পৃষ্ঠা ছাপা হওয়ার জন্য একদিনও সময় লাগতো। আচ্ছা। এইভাবে একটা বই তৈরি হতো। এবং বর্ণ পরিচয়ের একটা বইয়ের একটা ভূমিকাতে এক জায়গায় উনি লিখতেছেন যে এবার ২০,০০০ কপি বই ছাপা হলো, আচ্ছা। ২০,০০০ কপি বই ছাপা হচ্ছে। তার মানে কত পরিশ্রম সেগুলোর কত পেছনে, পরিশ্রম শুধুমাত্র শিক্ষাটাকে বাঙালির মধ্যে ছড়ায় দেওয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছিলেন, আমার কাছে খুবই অবাক লাগলো যে আগের আমরা এখন কি দেখি যে কম্পিউটারে মুহূর্তের মধ্যে একদম টাইপিং হয়ে তাই। যাচ্ছে, ঠিক, ঠিক, সাথে ঠিক। সাথে দিয়ে সেটা দিচ্ছেন, ছাপা হচ্ছে। বের হয়ে যাচ্ছে ছাপা হয়ে। কিন্তু ব্লক প্রিন্টে বই ঠিক, ছাপা ঠিক, হতো, ঠিক এটা একটা খুবই ব্যাপার। কষ্টসাধ্য একটা একদম ব্যাপার। কম্পোজ করে আলাদা সীসার অক্ষর একটার পর একটা বসিয়ে সেটা আবার প্রুফ মেশিনে দিয়ে দেখে আবার সীসার অক্ষরগুলো তুলে ব্যয়বহুলও ছিল এবং এই কারণে মানে বই খুব দ্রুততম সময় এক জায়গা থেকে যে পৌঁছানোর ব্যাপারে এটা খুব মানে কষ্টসাধ্য একটা ব্যাপার কষ্টসাধ্য ছিল। ছিল এবং একটা বই তৈরি হতেও তো অনেক দিন সময় লাগতো একদম তাহলে। তাই, একদম তাই। এই জন্যই হয়তো মানুষ তখন অনেক বই পড়তো এবং বই যত্নে রাখতো। যাই হোক, প্রদর্শনীতে আমরা একটা লেটার প্রেস খোঁজ করতেছিলাম, কিন্তু ওই যে বললাম খুব দুঃখজনক আমাদের সংগ্রহের ব্যাপারে অনেক অনীহা আছে। তো আমরা পরবর্তীতে আমরা খোঁজ করা শুরু করলাম। আমরা মানে বাংলাদেশের অনেকগুলো জায়গায় গেছি এবং লেটার প্রেসের কাঠের ব্লকের কি কি অক্ষর ইত্যাদি ইত্যাদি মানে যত সরঞ্জাম লাগে ছাপা হওয়ার প্রদর্শনীটা জন্য করার আমরা জন্য। সবকিছু জোগাড় করছি এবং সব বিষয়গুলো বাংলাদেশের। ফাইনালি আমরা একটা জায়গাতে খোঁজ পাইলাম যে অমুক জায়গায় একটা লেটার প্রেস আছে। আচ্ছা, এটা কোথায় পেলেন? এটা আমরা পাইলাম অতএবার সমস্ত জায়গায় খোঁজা হলো, কিন্তু আমাদের একেবারে মানে কি বলে একদম ভেতরে যে বাণিজ্য বিতান মার্কেটের এখানে একটা খুব পুরানো গলি, দুইজন একসাথে হাঁটা যায় না, অন্ধকার একটা পথ, পলেস্তারা পড়তেছে, অনেক তার, অন্ধকারের মধ্যে দেখলাম ছোট্ট একটা ৫ ফিট দোকান। আচ্ছা। ওই দোকানের মধ্যে শুধু ওই লেটার প্রেস মেশিনটাই ধরে। আর যিনি চালান তার নাম হচ্ছে হালিম ভাই। উনি ঠিক দোকানের বাইরে এসে ওই জিনিসটা ছাপেন, মানে খুব নিদারুণ অবস্থা। এবং ওই মানুষটা এই প্রতিকূলতার মধ্যে 89 সালের পরের থেকে অর্থাৎ 34 বছর ধরে এই ছাপাছাপির কাজটা করতেছেন। আচ্ছা। তো ওনাকে পাওয়া গেল, আমরা ওনারে নিয়ে আসছি এবং ওনারে আমরা এই অনুষ্ঠান উদ্বোধনের দিন আমরা ওনার একটা অ্যাওয়ার্ড দিছি এবং আমাদের সাধ্য অনুযায়ী কোনো স্পন্সর আমাদের ছিল না, 50,000 টাকার একটা পুরস্কার দিছি যাতে উনি অন্তত এটা কন্টিনিউ করে। এবং ওই প্রদর্শনীতে উনি প্রতিদিনই কোনো না কোনো জিনিস ছাপছেন এবং ওনার একটা ভিজিটিং কার্ড আছে। আমি দর্শকদেরও বলতে চাই যে আপনাদের যদি কখনো লেটার প্রেসে ছাপার দরকার হয় আপনারা প্রদর্শনীতে এসে হালিম ভাইয়ের একটা কার্ড নিয়ে যাবেন,
উনি আপনাদেরকে ছেপে আমার দিবে। মনে হয় এই মানুষগুলোকে সবচেয়ে বেশি সম্মাননা দেওয়া ঠিক, দরকার, ঠিক। সবার সামনে আনা দরকার, ঠিক। কারণ তারা আমাদের ঐতিহ্যটাকে একদম এখনো তাই, পর্যন্ত একদম তাই। পর্যন্ত শত মানে প্রতিকূলতার প্রতিকূলতার মধ্য মধ্যে দিয়েও টিকিয়ে একদম তাই, রাখছে। একদম তাই। এবং আপনি অবাক হবেন, ছাপা আধুনিক হলে পরেও মানে বিউটিফুল মিস্টেক বলে একটা কথা আছে না, সুন্দর ভুল, লেটার প্রেস কিছু ভুল করে। হ্যাঁ, কালিটা একটু মানে জিবড়ে গেল, এক জায়গায় একটু বাঁকা হলো, কিন্তু সমস্ত কিছু মিলাই যে বিউটিটা তৈরি করে, কারগুলো মাঝে মাঝে একটু একদম ভেঙে তাই, যায়। একদম তাই, একদম তাই। এবং সেটা যে বিউটিটা তৈরি করে না, সেটাই আধুনিক প্রেস দিতে পারবে না। এবং আমরা কিন্তু বইটাতে একটা চেষ্টা করেছি ওই হুবহু ওই প্রিন্টারই মতো করে প্রিন্ট করে আনার, হ্যাঁ, যাতে না, করে আমি আমি দর্শক প্রোগ্রাম বুঝতে শুরুর পারে। আগেও বইটা খুলে দেখছিলাম এবং আমার মনে হচ্ছিল যে অনেক আগে আমরা আমাদের বাসায় যে বইগুলো খুঁজে পেতাম, হ্যাঁ, হ্যাঁ, লেটার প্রেসে দাদাদের বা ছাপা। বাবাদের ঠিক, বুক ঠিক, ঠিক, সেলফে, ঠিক, ঠিক। সেম জিনিসগুলো আপনার এই বইয়ে তুলে ধরা আছে। ঠিক। পরবর্তীতে যে ব্লগগুলো খুঁজে পেলেন এবং আর কি কি পেয়েছিলেন? আমরা পরে একটা চেষ্টা করেছিলাম যে আমরা লেটার প্রেস ছাপার জন্য ঠিক যা যা লাগে একটা একটা করে আমরা সমস্ত জিনিস খুঁজে পাইছি। আমার খুব ভাগ্যবান আমি যে আমার আশেপাশে কিছু ভালো বন্ধু আছে, আচ্ছা, এরা খুব ছোটাছুটি করে, বশির আহমেদ মামুন, শিমুল, কিবরিয়া, কামরুল হাসান মিথুন, এরা অনেক দিকে ছোটাছুটি করে এই জিনিসগুলো আমাকে ম্যানেজ করে দিয়েছে। আমি এই জন্য বলতেছি প্রদর্শনীটা আসলে আমার না, মানে আমাদের একটা টিম ওয়ার্ক না থাকলে পরে এই ধরনের প্রদর্শনী না, দাঁড় এটা করানো খুব খুব মুশকিল বড় একটা ছিল। প্রদর্শনী এবং বলছিলেন যে ২০০ বছর ধরে যেই ধরনের লেখনী ছিল সবগুলো ফুটিয়ে তুলছেন এই ঠিক, 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 প্রদর্শনীতে। ঠিক। আমরা একটা জিনিস ভাবতাম যে মানে এই বইগুলো ধরেন মধ্যবর্তী অবস্থাতে চিত্রাক্ষর নামের মধ্যে একটা বই আছে যেটা আচ্ছা। অবনীন্দ্রনাথ ঠাকুরের করা। উনি ঠিক মানে অদ্ভুতভাবে বাংলা হরফের মধ্যে একটা পাখি খুঁজে পাইছেন, কোনো একটা অর মধ্যে, আয়ের মধ্যে হয়তো একটা ফুল খুঁজে পাইছেন। মানে একটা বাচ্চা যে অক্ষর শিখবে সে যেন আনন্দ নিয়ে শেখে। মানে এক একটা প্রাইমার তৈরি হয়েছে ওই সময়ের বাচ্চা যাতে খুব আনন্দ নিয়ে শেখে, ওই বাচ্চাটাতে প্রফুল্লভাবে শেখে, সে যেন অক্ষরটারে কঠিন না ভাবে, সে যেন বাংলা ভাষাকে সহজ করে নেয়। মানে ধরেন কোনো ধর্মীয় ব্যাপারে উস্কানি না দিয়ে এত সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে বোঝাই তোলা, সেখানে আমাদের সংস্কৃতি উঠে আসতেছে, আমাদের মানে মানসিকতা উঠে আসতেছে, আমাদের একেবারে লোকাল জিনিসগুলো উঠে আসতেছে। এই ব্যাপারটা খুব মজার। এটা দারুণ। আবার আরেকটা ব্যাপারে যে অক্ষরের পরিবর্তনের কথা বললাম, এটা মজার। যেমন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালা বর্ণপরিচয় বের হয়, তার মধ্যে রিলি আরো কতগুলো শব্দ ছিল, অ এর পরে আরো দুটো অ, অং। যেহেতু অনেক সংস্কৃত শব্দের উচ্চারণের জন্য এই শব্দগুলো বা এই অক্ষরগুলো ব্যবহার হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব মিনিমালিস্টিক মানুষ, উনি ওই অতিরিক্ত বাহুল্য শব্দগুলো বাদ দিয়ে আচ্ছা, এই লি এগুলো বাদ দেওয়ার চেষ্টা করেন এবং সেগুলো বাদ দিয়ে উনি এবার বই ছাপেন। মানে সুতরাং হয়েছে কি এবং এতে কিন্তু আমাদের সহজ সুবিধা হয়েছে। হয়েছে, হ্যাঁ। এবং রবীন্দ্রনাথের আমরা সহজ পাঠ যখন দেখি, উনি লি শব্দটাও বাদ দিয়েছেন সেখান থেকে, আচ্ছা, যে লি শব্দটার আলাদা কোনো ব্যবহার ওভাবে বাংলা ভাষার দরকার নেই, লয় রস্যি দিলে পরেই হচ্ছে। আচ্ছা। তার মানে কি ওই মানুষগুলো আসলে শব্দ নিয়ে ভাবছেন, হরফ নিয়ে ভাবছেন, অক্ষর নিয়ে ভাবছেন। আদর্শলিপি যে বইটা আপনি ছোটবেলায় পড়ছেন, আমরা যেটা পড়েছি। আদর্শলিপি, হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এই আদর্শলিপি বইটা আমি একটু দেখাই, আপনি বুঝতে পারবেন। এই পুরো বইটা হাতে লিখে করা। আচ্ছা, আদর্শ লিপিটা। হ্যাঁ, হ্যাঁ, আদর্শলিপিটা পুরো বইটার প্রত্যেকটা অক্ষর হাতে লিখে করা। আচ্ছা, কোনো অক্ষর সিসার হরফের না, হাতে লিখে তারপরে সেটার মুদ্রণ উপযোগী করে ছাপা। কি দারুণ। মানে প্রত্যেকটার পেছনে অনেকগুলো পরিশ্রম করা হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা হয়তো এই ব্যাপারগুলো খুব কম জানি। তবে আমি তো নিজে আসলে ইতিহাসবিদ না কিংবা মুদ্রণ বিশেষজ্ঞ না। আমি আসলে হরফের প্রতি আমার একটা ভালোবাসা আছে, আমার একটা ধারাবাহিকভাবে আমি কিছু কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু আসলে এই ব্যাপারগুলোতে যারা এক্সপার্ট, তারা যদি এখন এগুলোতে মুভ করে বা তারা যদি এই কৌশলে শ্রম দেয় বা আরো নিরীক্ষামূলক কাজের মধ্যে দিয়ে যাইতে পারে, তাইলে হয়তো সেটা একটা মানে ভালো ব্যাপার এটা এসে সঠিক। পৌঁছাবে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, এখানে যে বাল্য শিক্ষা এবং আদর্শলিপি দুটো বই আছে, ওই যে বললাম যে আমরা কোনো জিনিস সংগ্রহ করতে পারি না বা মনে রাখি না, সবার ছবি পেলাম কিন্তু রামসুন্দর বসাক এবং সীতানাথ বসাকের কোনো ছবি পেলাম না। আচ্ছা, দুটো ছবি পেলাম কিন্তু আসলে সেগুলোর কোনো প্রমাণযোগ্য ছবি না যে বইতে চেপে দেওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, উচিত ছিল ছবিটা দেওয়ার, কিন্তু অনেক খোঁজ খবর করেও কোনো ধরনের ছবি খুঁজে পাওয়া গেল না তাদের। আচ্ছা, কারণ আপনারা এগিয়ে আসলেই কিন্তু এই তরুণরাও সুযোগ পাবে। আপনার যে আলিয়াস ফ্রোসে যে প্রদর্শনীটা হচ্ছে, এখানে কিন্তু আমি যেটা একটা ফুটেজ দেখলাম যে খুব দারুণভাবে পার্ট বাই পার্ট আপনারা সাজিয়ে রেখেছেন, যে এটা থেকে এভাবে শুরু, ঠিক। বর্তমানে এই পর্যায়ে আছে। এতে কিন্তু তারাও দেখছে, আরো বেশি উদ্বুদ্ধ হবে। একদম তাই। এবং আমরা মানে জিনিসটা সর্বোচ্চ চেষ্টাটা করেছি, যদি আরো পরিশ্রম করতে পারতাম, আরো যদি আমাদের
মানে জিনিসগুলো খুঁজে পেতাম। এরপর হয়তো আরেকটা দেখবেন, এই তরুণরাই আরেকটা প্রদর্শনী করবে যেটা সব্যসাচীর প্রদর্শনী থেকে অনেক ভালো হবে। এবং আমি ওদেরকে দেখতেছিলাম এত মানে মনোযোগ, আগ্রহ প্রত্যেকটা জিনিস খুঁটায় খুঁটায়, এটা কি, সেটা কেন করতো, ওটা কেন হতো, এটাকে কি করলে ভালো হয়। এদের আগ্রহ দেখলে মনে হয় যে আমরা যদি মনে হয় যে না আমি সার্থক। সার্থক তো অবশ্যই। আর একটা জিনিস হচ্ছে যে ওদের সামনে যদি তুলে ধরা যায়, আমরা ওদের সামনে আসলে দিতে পারি না, ওদের মতো করে প্রেজেন্ট করতে পারি না, কিন্তু ওদের মতো যদি সাজায় দেওয়া যায় যে দেখো আমাদের ঐতিহ্য, দেখো আমরা কিসের মধ্যে দিয়ে আসছি, কত মানে গ্লোরিয়াস আমাদের ঐতিহ্য ছিল, ওরা লুফে নেবে। এবং এখান থেকে ওরা যদি মানে আসলেই জানে যে আমাদের বর্ণমালা, আমাদের অতীত ইতিহাস, আমাদের বইয়ের সময়ের যে একটা দীর্ঘ সময় এবং কত মেধাবী মানুষের হাত ধরে এখানে আসছে, এই তরুণরা যদি এটা জানতে পারে বা বুঝতে পারে, এদের হাত ধরেই অনেক কিছুই হবে। এবং মনে হয় যে ভাষা তো সব সময় পরিবর্তন হয়, পরিবর্তিত হয়, এই পরিবর্তনটা হয়তো বা তাদের হাত ধরে আসবে। আপনি তো অনেক দিন ধরে রিসার্চ করে এই জিনিসটা করেছেন। আমার ছোট্ট একটা বিষয় কৌতূহল হচ্ছে যে আমরা পড়ে এসেছি আদর্শ লিপি। আপনার কি মনে হয় আমাদের পরবর্তী জেনারেশন যখন নতুন একটা কিছু আসবে তখন কি ধরনের পরিবর্তন হতে পারে এই ভাষা বা এই বইগুলোর মধ্যে? না, যেমন ধরেন পরিবর্তন হবে, মুদ্রণ ব্যবস্থা যেমন পরিবর্তন হবে, বইয়ের পরিবর্তন হবে, টেকনোলজির পরিবর্তন হবে। এবং আমি আসলে প্রযুক্তির বিরুদ্ধে না, আমি প্রযুক্তির পক্ষে, কিন্তু প্রযুক্তিটারে পরিপূর্ণভাবে সুন্দর করে নিজের মতো করে কাজে লাগানো। যেমন আমার তো মনে হয় যে খুবই আধুনিক একটা ভার্সন হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ। আমরা এখানে কিছু অমনোযোগী দর্শকের জন্য প্রদর্শনীতে কিছু ভিজুয়াল রাখছিলাম, যারা দেখে বুঝতে পারবে না তারা যদি ওইটা দেখে বুঝতে পারে। তো তখন আমরা ওই সহজ পাঠের মধ্যে যে নদী, ওইটার যে খেয়াপাড়ের যে নৌকা আর দুটো তাল গাছ, এগুলোটা একটু অ্যানিমেটেড করে তার মধ্যে একটা একটা অ্যানিমেশন করার চেষ্টা করতেছিলাম। হয়তো দেখা যাবে যে আজ থেকে 5 বছর পরে সহজ পাঠ অনলাইনে পাওয়া যাচ্ছে এবং সেটা অ্যানিমেটেডভাবে এখনকার একটা বাচ্চাকে খুব আকৃষ্ট করে রাখবে। এবং আমার দরকার নেই মানে এই বই খুলে তার পড়ার, সেদিন শুধু অনলাইনে দেখে যে হ্যাঁ এটা নন্দলাল বসুর ইলাস্ট্রেশন এবং এটা সচল হলো, এটাই কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তার মধ্যে তাকে হয়তো আবৃত্তি করেই শোনাবে, যে রিসাইটেশন করেই শোনাবে, যে তুমি শুধু শোনো, তাইলেই হবে। আধুনিক ভার্সন আসবে। আজকে যে বাচ্চাটা হয়তো একসময় আমি স্লেটে লিখছি মানে ইয়েতে, আপনি হয়তো স্লেটে লিখেছি, তার পরবর্তীতে একটা আধুনিক এখন যে প্রযুক্তির একদম সিনটিক বা ওয়াকম, এখনকার প্রযুক্তি একটা ছিল অবশ্যই লিখতে পারে, কিন্তু অটা জানি অয়ের মতোই হয়, ওইটা জানি একদম তাই, ওইটাই জানি কোনো একটা মা তার বাচ্চাকে বা কোনো একটা নানি বা দাদি বা ঠাকুমা তার নাতিকে যত্ন করে শেখায়। আর শুধু অক্ষর শেখানোটা মূল কথা না, একটু যদি মানে কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনারের সামনে নিয়ে যেয়ে বলা হয় যে তুমি যে অক্ষরটা লিখতেছো এটার পিছনে দীর্ঘ ইতিহাস, আমাদের রক্ত দিতে হয়েছে, পৃথিবীর কোনো জাতিগোষ্ঠী খুব একটা মানে ভাষার জন্য প্রাণ দেয়নি, আমরা দিছি, তখন কি হবে বাচ্চাটা ফিল করবে এটা শুধু একটা হাতে লেখা অক্ষর বা ছাপা অক্ষর না, এটার জন্য আমরা জীবন দিচ্ছি, এটার পিছনে অনেক ইতিহাস, একদম তাই, অনেক মানুষের পরিশ্রম, অনেক মানুষের রক্ত, একদম তাই, অনেক কিছু। আমাদের 18 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন 3টা তারিখ পর্যন্ত চলবে, হ্যাঁ প্রতিদিন 3টা থেকে রাত 9টা, রবিবারগুলো বন্ধ। এই যে এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এত লম্বা একটা সময় দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিশেষ করে বলতে চাই যে আপনারা যারা আছেন, আপনারা যে তরুণদের জন্য এই সুযোগগুলো করে দিচ্ছেন, আমাদের সবার জন্য যে এই 200 বছরের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। থ্যাংক ইউ। আর আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে উপস্থাপনা করার জন্য এবং সামনের এবং পেছনের সমস্ত কলাকুশলীদের জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।